কোচিং শেষে বান্ধবীদের সাথে গল্প করতে করতে বাড়ি ফিরছিলাম, হঠাৎ পেছন থেকে কারো গম্ভীর আওয়াজ শুনে থেমে যাই। কারণ আমি জানি না সে কে। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগে তার কণ্ঠ শুনে, কারণ সে আর কেউ না, আহরাম ভাইয়া। আমি ভয়ে ভয়ে ডোক গিলে পিছনে ফিরে তাকিয়ে দেখি সে বাইকে হেলান দিয়ে আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমার কাছে এসে আমার হাত শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগে। আমি শুধু আশেপাশে মাথা ঘুরিয়ে দেখছি কেউ দেখছে কিনা। স্কুলের সামনে এত লোক, কিন্তু ওনার কোনো দিকে কোনো কিছুর পরোয়া নেই। মানুষ এতটা বেপরোয়া কি করে হয়? উনি বাইকের দিকে উঠে গম্ভীরভাবে আমার দিকে তাকিয়ে বলে, বাইকে উঠো সেহের, আসলে বাসায় যেতে হবে আর কি। আমি বলছি বাইকে উঠবে নাকি কোলে করে উঠাবো? আমি ওনার ভয়ে তাড়াতাড়ি করে উঠে বসি। তার কথা না শুনলে কেমন জানি আমার সেদিনের মতো থাপ্পড়ে না বসিয়ে দেয়। উনি হঠাৎ বাইক ব্রেক মারায় আমার হাত ওনার কাঁধে চলে যায়, হয়তো ইচ্ছে করে করেছে। বেশ কিছু সময় পর বাইক এক নিরিবিলি রাস্তায় থামে। আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো ঘরবাড়ি নেই, একদম থমথমে পরিবেশ। চারিদিকে স্তব্ধ, সন্ধ্যার সময় চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। আমার বুক ভয়ে দরপর করছে, না জানি আবার কি করে, আমাকে মেরে আবার ঘুম করে দিবে না তো। এসব ভাবতে ভাবতে হঠাৎ ওনার ডাকে হুঁশ ফিরে উনি রাগে গম্ভীর গলায় বলে, বাইক থেকে নামো। আমি এক সেকেন্ড দেরি না করে সাথে সাথে বাইক থেকে নেমে পড়ি। আমি নিচের দিকে তাকিয়ে থাকি, হঠাৎ তিনি আমার দিকে এগোতে লাগে। আমি ভয়ে ভয়ে পিছাতে লাগে। আস্তে আস্তে উনি আমাকে বাইকের সাথে চেপে ধরে আমার দুপাশে দু হাত রেখে আমার দিকে মুখ এগোতে লাগে। তার চোখের ভয়ানক রাগ স্পষ্ট দেখা যাচ্ছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি। উনি গম্ভীর গলায় বলে, তোমার সমস্যাটা কি বলো? আমার কথা কি তুমি বুঝো না, নাকি বুঝতে চাও না? কোনটা বলো তো? কতবার বলেছি বাড়ি থেকে বোরকা আর নিকাব পরে বের হবে, কিন্তু তুমি কি তা শুনছো? আমি মাথা নাড়িয়ে উত্তর না বললাম। উনি আমার দাঁতে দাঁত চেপে বলল, ওড়নাটা কি গলায় জোড়ানোর জন্য নাকি শরীর রাখার জন্য? সেদিনের থাপ্পড়টা কি ভুলে গেছো? ওনার কথা শুনে আমি তাড়াতাড়ি করে নিজের শরীরের ওড়না জড়িয়ে নিলাম, না জানি আবার কখন কানের নিচে দিয়ে বসে। তারপর উনি আমার মুখটা চেপে ধরে উঁচু করে চোখে চোখ রেখে বলে, গত 2 দিন কোথায় ছিলে? না বারান্দায় এসেছো, না বাড়ি থেকে বের হয়েছো। আমাকে জ্বালাতন করতে ভালো লাগে, ভাব নিচ্ছিলে, রাগ দেখাচ্ছিলে। সেদিনের থাপ্পড় কি আমি তোমাকে শখে মেরেছি, নাকি নিজের দোষে তা খেয়েছো? আমি ওনার কথায় বেশ রাগ হই, তাই রেগে বলতে থাকি, আমার কোনো দোষ ছিল না। আর আমি যেইভাবে ওড়না নেই না কেন, তাতে আপনার কি? আপনি আমার কে হন? বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, নাকি আমার কোনো আত্মীয়? কেন এভাবে বারবার আমার উপর নিজের অধিকার খাটাতে আসেন? কে হন আপনি আমার? আমি কেন আপনার কথা শুনবো? আমি আপনার কথা শুনবো না। আমি আর কিছু বলতে পারলাম না। তার আগেই তিনি আমার ঠোঁট নিজের ঠোঁটের মাঝে নিয়েছেন, খুব জোরে জোরে সেখানে ঠোঁট দ্বারা কামড় দিচ্ছে। আমি পুরো স্তব্ধ হয়ে যাই তার এমন ব্যবহারে। উনি কি করছেন? বেশ কিছু সময় ভাবে তার ঠোঁট দ্বারা আমার ঠোঁট ব্রাশ করে যায়। প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে, কিন্তু তিনি আমার ঠোঁট ছাড়ছেন না। ব্যথায় আমার চোখ থেকে গাল বেয়ে পানি জড়তে লাগলো। তিনি তার সেদিকে কোনো খেয়াল নেই, সে নিজের মতো করে চুমু দিয়ে যাচ্ছে। বেশ কিছু সময় পর উনি আমাকে ছেড়ে দেয়। উনি আমাকে ছেড়ে মুখ ঘুরিয়ে বড় বড় শ্বাস নিতে লাগে। আমি কান্না করতে করতে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ি। কিছু সময় পর উনি আমার সাথে হাঁটু গেড়ে বসে, তারপর আমার দু গালে দু হাত রেখে আমার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে চোখের পানি মুখে মুছে নাকে কান ঘষতে ঘষতে বলে, সরি, আই এম সরি। আমি কন্ট্রোললেস হয়ে গিয়েছিলাম। কেন এমন আমাকে রাগিয়ে দাও যে আমি নিজের আয়ত্তে থাকি না, আর আমি তোমাকে বারবার আঘাত করে ফেলি? আমাকে এভাবে রাগানো মোটেও তোমার ঠিক হয়নি, বলে আমার চোখের পানি মুছে দিয়ে কপাল আলতো করে চুমু দিয়ে আমার ফুলা ঠোঁট হাত বোলাতে বোলাতে আলতো স্বরে বলে, তুমি আমার কাছে কি তা তোমার ধারণা নেই। তোমার কাছে আমার সম্পর্কটা খুব গভীর। তোমার কাছে আসার জন্য, তোমার খেয়াল রাখার জন্য আমার কোনো সম্পর্ক নামের প্রয়োজন নেই। আর অধিকারের কথা বলছিলে তো, তোমার উপর যদি আমার কোনো অধিকারই নাই থাকে, তাহলে দুনিয়ার কারো কোনো অধিকার নেই। তোমার উপর সব অধিকার শুধু আমার। মাইন্ড ইট। ওনার কথা শেষ হতে আমি আলতো করে নিজের চোখ খুলে সামনে তাকিয়ে দেখি উনি আমার দিকে তার মাতাল চাহনিতে তাকিয়ে আছেন। আমি তার চাহনিকে উপেক্ষা করে কাঁপা কাঁপা কণ্ঠে বলি, আমি বাসায় যাব। আমার কথা যেন ওনার ধ্যান ভাঙে। উনি আর কিছু না বলে আমার সামনে থেকে উঠে বাইকে বসে শান্ত স্বরে বলে, উঠো। আমি কোনো কথা না বাড়িয়ে তার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে তার পেছনে বসি। আমাকে দূরে বসতে দেখে আবার শান্ত স্বরে বলে, শক্ত করে ধরে বসো, না হয় পড়ে যাবে। আমি কাঁপা কাঁপা হাতে পেছন থেকে তাকে আলতো
জড়িয়ে ধরি, কারণ আমি তার রাগের আবার সম্মুখীন হতে চাই না। বাসার সামনে উনি বাইক থামাতেই আমি তাড়াতাড়ি করে বাইক থেকে নেমে বাড়ির দিকে হাঁটা ধরি। উনি পেছন থেকে আমার হাত ধরে আটকিয়ে আমাকে তার কাছে টেনে নেয়। আমি আশেপাশে দেখতেই লাগি চারদিকে অন্ধকার নেমে গেছে, তাই কিছু বোঝা যাচ্ছে না। উনি আলতো করে আমার থুতনি উঁচু করে আমার সামনে লং লেয়ার করে কাটা চুলগুলো কানের পিছনে গুছিয়ে দিতে দিতে বলে, তুমি আমার সম্পদ, আর আমি চাই না আমার সম্পদের দিকে কারো নজর পড়ুক। কাল থেকে বাড়ি থেকে বের হওয়ার সময় বোরকা নিকাব পরে বের হবে। আমি চোখ বন্ধ করে শুধু মাথা ঝাঁকালাম। তারপর উনি আমার হাত ছেড়ে দিতে আমি বাড়ির ভেতর দৌড় দিই, সোজা নিজের রুমে গিয়ে দরজা লক করে দিই। তারপর বিছানার গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে আরামের সাথে প্রথম দেখার কথা ভাবতে লাগি। বাবা চাকরির জন্য ছোট থেকে ঢাকার বাইরে থাকা হয়েছে, কিন্তু হঠাৎ আমি যখন ক্লাস 8-এ পড়ি বাবার পোস্টিং ঢাকায় হয়ে যায়, তাই দাদু বাসার মানে ঢাকায় চলে আসি এখানে জয়েন্ট ফ্যামিলিতে সবার সাথে থাকি। দিনগুলো বেশ ভালো যাচ্ছিল। হঠাৎ একদিন আহরামের নামের ঝড় আমার জীবনে প্রবেশ করে। দাদু বাড়িতে আসার পর দিনকাল বেশ ভালোই যাচ্ছিল। এখানে আসার কিছুদিনের মধ্যে সবার সাথে আমার পরিবেশটা সাথে মানিয়ে নেয়। কিছুদিন পর আশেপাশে আপু বিয়ে হয়ে যায়। আমাদের ইনভাইট করে, তাদের ভালো সম্পর্ক ছিল, তাই আপুর চোরাচুরিতে হলুদের ফাংশনে যাই। কিন্তু সেই হলুদের ফাংশনে যাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সেদিন হলুদের ফাংশনে হলুদ নিয়ে যখন দুষ্টুমি করছিলাম, হঠাৎ দুষ্টুমির ছলে আমার কাজিনকে হলুদ লাগাতে গিয়ে কারোর সাথে ধাক্কা লাগে আর হলুদের বাটি তার গায়ে গিয়ে পড়ে। তার পুরো গায়ে হলুদ দিয়ে মাখিয়ে যায়। আমি ভয়ে নিজের পিঠ চোখে তাকিয়ে দেখে আমার সামনে বেশ লম্বা সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। সে তার গভীর চোখে শান্ত চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে, আর চাহনিতে বোঝা যাচ্ছে না। আমি ভয়ে চোখ বন্ধ করে সরি বলে দৌড় দিয়ে আপুর কাছে চলে আসি। আপুকে জিজ্ঞেস করি, আপুর কাছে জানতে চাই উনি আমাদের পাশের বাসার এমপি আঙ্কেলের একমাত্র ছেলে, যে কিছুদিন আগে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন। সেদিনের মতো তার সাথে আর দেখা হয় না। আমি তার ভয়ে বাড়িতে চলে আসি। পরের দিন বিয়েতে তার চোখের আড়ালে থাকার চেষ্টা করি, এভাবে যে তার চোখের সামনে পড়লেই বুঝি সে আমাকে শাস্তি দেবে, কিন্তু বলে না। যেখানে ভাগের বয় সেখানে সন্ধ্যা হয়। আমার সাথেও সেদিন তাই হয়েছিল। সেদিন যারা হয়েছিল পুরোটা আমার কল্পনার বাইরে ছিল। আমি ভাবিনি এমন কিছু হবে। সেদিন আরাম ভাইয়ের সাথে থেকে পালানোর জন্য, তার চোখে না পড়ার জন্য সবার আড়ালে থাকি, কিন্তু রূপা আপুর দেবর রাফিন ভাইয়া কিছুতেই পিছু ছাড়ছিল না। বইবার বিরক্ত করে যাচ্ছিল। আমি তাকে বারবার ওয়ার্নিং দিয়ে যাচ্ছিলাম, কিন্তু তিনি আমার কোনো কথা কানে নেননি। তাই আমি সব কিছু পিছু হাঁটতে ছাদে এসে পড়ি, কিন্তু তিনি আমার পিছু নিয়ে ছাদে চলে আসে। পুরো ছাদ খালি ছিল, চারিদিকে অন্ধকার ছিল। উনি আমার কাছে এসে বারবার আমার গালে চুলে নিজের হাত রাখছিল আর আমাকে বোঝানোর চেষ্টা করেছিল যাতে তার সাথে রিলেশনে যায়, কিন্তু তার স্পর্শ বারবার আমার গা গুলিয়ে আসছিল, গিন লাগছিল। আমি বারবার তার থেকে নিজেকে ছড়ানোর চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু সে আমার কথা কান নিচ্ছিল না। হুট করে সে আমার হাত ধরে ফেলে। আমি ভয়ে কান্না করে বলি, ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দিন, কিন্তু সে নাছোড়বান্দা আমাকে হাত ধরে নিজের দিকে টেনে নিচ্ছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি, কিন্তু হঠাৎ কোনো কিছু পড়ার শব্দে তাকিয়ে দেখি রাফিন ভাইয়া নিচে পড়ে আছে, আর আরাম ভাইয়া তাকে ইচ্ছে মতো মারছে। আমি তার রাগ দেখে পুরো অবাক। সে ভয়ঙ্কর রেগে আছে, যেন তার কাছে জিনিসে কেউ নজর দিয়েছে। আমি রাফিন ভাইয়ের দিকে তাকিয়ে দেখি তার অবস্থা করুন, তাই আরাম ভাইয়ার কাছে যেয়ে তাকে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করতে লাগে। আমি জড়িয়ে ধরতে সে থেমে যায়, আর এই সুযোগে রাফিন ভাইয়া উঠে চলে যায়। আরাম ভাইয়া বড় বড় শ্বাস নিতে লাগে। রেগে রেগে আমার দিকে নিজের ভয়ঙ্কর রাগে দৃষ্টি নিক্ষেপ করে চলে যায়। উনি চলে যেতে আমি আমাদের বাসায় চলে আসি। 2 দিন পর বাড়ি থেকে বের হই না। 3 দিনের দিন আরও অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে স্কুলে যাই। স্কুলে ছুটির পর দেখি স্কুলের গেটের সামনে মেয়েরা ভিড় করে দাঁড়িয়ে আছে, কি যেন ভাবছে। তারা কি দেখছে তা দেখতে আমি তাদের সামনে যাই। গিয়ে দেখি আরাম ভাইয়া বাইকের সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে, আর তার দিকে সবার নজর রয়েছে। সহজ কথায় বলতে গেলে ওনাকে দেখে সবাই গিলে খাচ্ছে। পাশে আরাম ভাইয়ের ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। আমি ওনাকে এখানে দেখে বেশ ঘাবড়িয়ে যাই। যদি সেদিনের জন্য বকা দেয়, তাই তাড়াতাড়ি করে হাঁটা শুরু করি। সেদিন আমাকে সেই পিছন থেকে বেশ কয়েকবার ডাকে, আমি সাড়া না দিয়ে পালাই। এরপর থেকে এসব ওনার রেগুলার রুটিন হয়ে গিয়েছিল। প্রতিদিন ছুটির শেষে রুটিন মাফিক এখানে দেখতাম, কেমন যেন মাতাল চাহনিতে তাকিয়ে থাকতো, আর ওনাকে দেখা মাত্রই ভয়ে পালাতাম। এভাবে দিন চলতে লাগে। আস্তে আস্তে উনি আমার উপর নিজে জোর খাটাতে লাগে, অধিকার বিস্তার করতে লাগে। সেদিন তো গলায় ওড়না নিয়েছি, আমাকে থাপ্পড় দিয়ে দেয়, বুঝি নাই উনি আমার উপর এত কিসের অধিকার খাটায়। সেদিন তো আমার জন্য কিছু রুলসও তৈরি করে দিয়েছে, যেমন সকালে ঘুম থেকে উঠে বারান্দায় আসতে হবে,
কোনো খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফ্রেন্ড টাইপের ভাইয়া থাকা চলবে না, কোনো ছেলে ফ্রেন্ড থাকা চলবে না, এমনকি ক্লাসের কোনো ছেলের সাথে কথা বলাও চলবে না। আর এইসব রুলস বানানোর সাথে সাথে এটাও বলে দেয়, না শুনলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবে। সেদিন ওনার একটা থাপ্পড়ে শিক্ষা হয়ে গেছে, আর খেতে চায় না। তবে যে তার অত্যাচার থেকে মুক্তি পাবো এভাবে ভাবতে ভাবতেই ঘুমের দেশে পাড়ি দিলাম। সকালের ঘড়িতে অ্যালার্ম বাজতেই উঠে পড়ি, ফ্রেশ হয়ে বারান্দায় চলে যাই। গিয়ে দেখি উনি ওনার রুমের বারান্দায় দাঁড়িয়ে এক্সারসাইজ করছে, বেশ ভালো লাগছে। তার মধ্যে কেমন জানি হিরো হিরো একটা ভাব আছে। যদি সে রাগী না হতো তাহলে তার উপর ক্রাশ খেতাম। এভাবে ভাবতে ভাবতে ওনার সামনের দিকে তাকাতে দেখি উনি আমার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনে চোখাচোখি হতে ওনার ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে কি খবর। আমি ভদ্রভাবে নাড়িয়ে কিছু বলে রুমের দিকে যেতে নিলেই উনি আমার দিকে তাকিয়ে চোখ গরম করে আমি থেমে যাই। উনি বারান্দায় রেলিংয়ের কাছে এসে রেলিংয়ে নিজের দু হাত রেখে বর দিয়ে আমার দিকে তাকিয়ে কফির মগে চুমু দেয়। আমি মাথা নিচু করে আসি। কফি শেষ হতে উনি আমাকে ইশারায় যেতে বললেন। আমি চলে আসি। এটা নতুন কিছু না, প্রতিদিনের কাজ এটা। উনি চায় ওনার সকাল আমাকে দিয়ে শুরু হোক, কিন্তু কেন তার উত্তর এখনো পাইনি। সে আমার প্রশ্নের কোনো উত্তর দেয় না। এভাবে বেশ কিছুদিন কাটতে লাগলো। উনি আগের চেয়ে একটু বদলাননি, আগের মতোই নিজের অধিকার খাটিয়ে আসছে। একদিন স্কুলের ফাংশনে নাচের জন্য প্র্যাকটিস করছিলাম। স্যার ম্যাম আমার সাথে ছেলে পার্টনার চুজ করে দেয়। আমি প্রথমে না করলেও পরে বান্ধবীদের রিকোয়েস্টে রাজি হয়ে যাই। আমি প্র্যাকটিস করছিলাম, হঠাৎ কেউ নাচের মধ্যে আমাকে টান দিয়ে নিচের দিকে ঘুরিয়ে গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আমি নিচে পড়ে যাই। সামনের দিকে তাকাতে দেখে আরাম ভাইয়া মনে হচ্ছে সরাসরি অফিস থেকে এসেছে। আমার দিকে তার রাগী দৃষ্টি নিক্ষেপ করছে, ভয়ঙ্করভাবে রেগে আছে। দেখে মনে হচ্ছে হিংস্র কোনো সিংহ। আমি নিচে পড়ে আছি, অজান্তে আমার চোখ বেয়ে পানি ঝরছে রাগে অপমানে। উনি রেগে নিচের থেকে আমাকে উঠিয়ে টানতে টানতে গাড়িতে উঠিয়ে বসিয়ে বাড়িতে নিয়ে যায়। বাড়ির সামনে গাড়ি থামাতে আমি কান্না করতে করতে চলে যাই। আজ আমি ওনার ব্যবহারে বেশ আঘাত পেয়েছি। উনি আজ সবার সামনে আমাকে অপমান করেছেন। বাড়ি ফিরে গালে হাত দিয়ে দেখি 5 আঙুলের দাগ বসে গেছে। আমি সেদিনের মতো রুম থেকে বের হই না, বারান্দায় যাই। মা বেশ কয়েকবার ডেকে গেছে, কিন্তু বের হয়নি। আরাম ভাইয়ের এমন ব্যবহারের কথা বাড়ির কারোই জানা থাকেনি, কারণ সেদিন ওনার এমন ব্যবহারের কথা আমাদের বাড়িতে আর ওনার বাড়িতে স্কুলের ম্যাম জানায়। ওনার এমন ব্যবহার কাজকর্মের জন্য আমাকে সবার সামনে ছোট হতে হয়েছে। পরের দিন সকালে দরজা খুলতেই দেখি ড্রয়িং রুমে আরহাম আর তার বাবা মা বসে আছে। আমাদের বাড়ির সবাই রয়েছে। আমি ওনার বাবাকে সালাম দিয়ে ঘরে ফিরে আসি। জানি না সেদিন ওনাদের মধ্যে কি কথা হয়, কারণ সেদিন আমি নিজের রুম থেকে আর বের হই না। সন্ধ্যায় যখন ছাদে কাপড় আনতে গেলাম, সেই সময় হঠাৎ কেউ অন্ধকারে সিঁড়ির রুমে পেছন থেকে জড়িয়ে ধরে। আমি ভয়ে জোরে জোরে চিৎকার দিতে নিলে সে আমার মুখ চেপে ধরে। আমি উপরের দিকে তাকাতে আবছা আলোতে দেখি আরহাম ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে, তার চোখে ছলছল করছে। আমি কিছু বলবো তার আগে উনি আমার যে গালে থাপ্পড় দেয় সে গালে নিচের ঠোঁটের অসংখ্য চুমু দিতে লাগে বারবার। মাতার কণ্ঠে সরি বলতে লাগে। আমি পুরো বরফ হয়ে যাই, চোখ খিচে বন্ধ করে ফেলে। আমার বুক দুক দুক করছে, শরীর কাঁপছে, কিন্তু উনি অনবরত চুমু দিয়ে যাচ্ছে। আস্তে আস্তে উনি আমার গলায় নেমে আসে। আমি দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি। আমার সাথে কি হচ্ছিল সত্যি বুঝে উঠতে পারছিলাম না, পুরো স্তব্ধ হয়ে গিয়েছিলাম। সেদিন তার বলার প্রত্যেকটা কথায় গড়ে চলে গিয়েছিলাম, কেন জানি না, কিন্তু সেদিন তার জন্য মনে কিছু অনুভূতি হয়েছিল। যখন তার বুকে মাথা রেখেছিলাম সেই সময় মনে হচ্ছিল এই সময়টাকে ধরে রাখি, তার থেকে দূরে না যায়। দুনিয়ার সমস্ত শান্তি স্থান মনে হয় এটা। সেদিন তার বলা শেষ কথা ছিল, তোমারে পাওয়ার জন্য তোমার থেকে দূরে যাচ্ছি, ফিরে সারা জীবনের জন্য তোমাকে নিজের করব। সেদিন তার মুখে কথা শুনে তার বুক থেকে মাথা তুলে তার চলচল চোখের দিকে তাকিয়েছিলাম, কারণ তার কথার অর্থ আমি বুঝে উঠতে পারিনি। যাওয়ার আগে আমার কপালে গভীর চুমু দিয়ে বলছিল, নিজের খেয়াল রেখো। সেদিন তার প্রত্যেকটা আচরণের কথায় অবাক হয়েছিলাম, কারণ যার চোখে সবসময় রাগ দেখেছি সেদিন তার চোখে স্পষ্ট কষ্ট দেখেছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার কাজিন মাইশার কাছে জানতে পারি উনি কত রাতে দেশ ছেড়ে চলে গেছেন। আমি তা শোনা মাত্রই বারান্দায় চলে যাই। বারান্দায় গিয়ে দেখি বারান্দা খালি, কেউ নেই, বারান্দার দরজা আটকানো। সেদিন কেন জানি বুকের ভিতর তীব্র যন্ত্রণা অনুভূত হয়েছিল। বুকের অসহ্য যন্ত্রণা চোখ দিয়ে গড়িয়ে পানি ঝরছিল। তার জন্য সেদিন কান্না কেন করছি তা নিজের অজানা ছিল। তার প্রতি খুব অভিমান হচ্ছিল। 3 বছর পর উনি দেশে ফিরবে। দেশে ফেরার পর ওনার এত পরিবর্তন দেখে আমার পৃথিবী যেন থমকে যায়। এত অবহেলা, এত ইগনোর। উনি যেন আমাকে চিনতে পারছিলেন না। বেশ কিছুদিন এভাবে কেটে যায়। প্রত্যেকটা সময় তার ভাবনায় কাটিয়ে দিতাম না, চাইতেও তার ভাবনায় ডুবে থাকতাম। তার নিজেই কষ্ট পেতাম। তাই একসময় সিদ্ধান্ত নিয়ে তার ভাবনা থেকে দূরে থাকবো।
দূরে থাকার জন্য নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত হতে পারি, কারণ তার কিছুদিন পরে ছিল আমার এইচএসসি এক্সাম। নিজেকে ব্যস্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু এত কিছুর পরও তার ভাবনা থেকে নিজেকে দূরে রাখতে পারিনি। তার প্রত্যেকটা স্মৃতি আমাকে তাড়া করে, তার অনুপস্থিতি তার তৈরি করে প্রত্যেকটা রুল। সকাল ঘুম থেকে উঠে বারান্দা যাওয়া, বোরকা নেকাব পরে বাইরে থেকে বের হওয়া, কোনো ছেলের সাথে কথা না বলা, সব কিছু যেন আমার অভ্যাস হয়ে গিয়েছিল। আর তার প্রত্যেকটা আদেশ আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। আজ 3টি বছর কেটে গেল, ওই 3টি বছর তার সাথে কোনো কথা হয়েছে না, যোগাযোগ হয়েছে। তার প্রতি খুব অভিমান জমেছিল। সে কিভাবে 3টি বছর আমার সাথে যোগাযোগ না করে থাকলো। সেদিন তার প্রতি নিজের অনুভূতিগুলো না বুঝলেও এই 3 বছর ঠিকই বুঝতে পেরেছি। তার প্রতি সেদিনের অনুভূতিগুলো ছিল ভালোবাসার। এই 3টি বছর তার থেকে দূরে থেকে তার প্রতি নিজের ভালোবাসাটা অনুভব করতে পেরেছি। বুঝতে পেরেছি তার প্রত্যেকটা রাগের আড়ালে ছিল আমার প্রতি তার ভালোবাসা, চিন্তা। তার নামের পেছনে এখন আর ভাইয়া লাগাতে ইচ্ছে করে না। তার নাম ধরে ডাকতে ভালোই লাগে। এখন শুধু তার ফিরে আসার অপেক্ষায় আছি। এবার সে ফিরলে তাকে নিজের মনের কথা জানিয়ে দেবো, আর নিজের থেকে দূরে যেতে দিব না। কিন্তু তার আগে তাকে খুব করে বকে দিব, কারণ তার প্রতি আমার বেশ অভিমান জমে আছে। সে কি করে 3টি বছর কাটিয়ে দিল, এসব ভাবছি আর আয়নার সামনে বসে রেডি হচ্ছে। আজ নিজেকে অন্যরকম করে তৈরি করছে, কারণ আজ যে উনি দেশে ফিরবে। আজ 3 বছর পর উনি ফিরে আসবে দেশে। 3টা বছর পর তাকে নিজের চোখের সামনে দেখব। হঠাৎ গাড়ির হর্ন বাজতে আমার ধ্যান ভাঙে। কপালে কালো টিপটা লাগিয়ে বেডের উপর থেকে লাল ওড়নাটা শরীরে জড়িয়ে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিলাম। না, খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। তারপর বারান্দায় চলে গেলাম। বারান্দায় গিয়ে দেখি গাড়ি ওনাদের বাড়ির গেটে ঢুকছে। আমার বুক দুক দুক করছে। 3টা বছর পর তাকে সামনে দেখবো, কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে। ওনাকে গাড়ি থেকে নামতে দেখে অজান্তে মুখে হাসি ফুটে ওঠে। আর 3টি বছর পর তাকে দেখছি আগের চেয়ে আরো বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। পরনে কালো জ্যাকেট, কালো জিন্স আর ব্র্যান্ডের ঘড়ি, সব মিলিয়ে খুব হ্যান্ডসাম লাগছে। তার প্রতি আরেক দফা ক্রাশ খেয়ে ফেলেছি। আমি বারান্দা থেকে ওনার দিকে তাকিয়ে আছি যে কখন সে আমার দিকে তাকাবে, কিন্তু উনি আমার দিকে না তাকিয়ে না দেখার মতো করে ঘরে চলে গেল। আর তার এমন ব্যবহারে বেশ অবাক হই। আমি ওনাকে দেখার জন্য, তার ফেরার জন্য 3টা বছর অপেক্ষা করলাম, অথচ সে আমাকে দেখে না দেখার মতো ইগনোর করে চলে গেল। তারপরও নিজেকে, মনকে কোনো রকম সান্ত্বনা দিয়ে রুমে চলে গেলাম। মনকে সান্ত্বনা দিলেও মনের এই অস্থিরতা কমাতে পারছিলাম না। সেদিন কিছু সময় পর পর বারান্দায় যাই তাকে দেখার জন্য, কিন্তু সেদিন একবারের জন্য সে বারান্দায় আসেনি। কোনোভাবে সেদিনটা কাটিয়ে দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের অভ্যাসের মতো বারান্দায় চলে যায়। বারান্দায় গিয়ে দেখি সে এক্সারসাইজ করছে, কিন্তু তার দিকে হাড় চোখে বারবার তাকাচ্ছি। কিন্তু সে আমাকে দেখে এমন রিয়েক্ট করলো যে সে আমাকে চিনেই না। আমি আরও 1 ঘন্টার মতো বারান্দায় এলাম। উনি এর মধ্যে একবারও আমার দিকে তাকালো না পর্যন্ত। পরদিন নিজের রুমে চলে আসলাম। এভাবে আমাকে ইগনোর করার কারণ খুঁজে পাচ্ছিলাম না। সেদিন বিকেলে তাদের বাড়িতে যাই আম্মুর সাথে নিয়ে যাওয়া যায়। আমিও এমন একটা সুযোগের অপেক্ষায় করছিলাম। ওনাকে বাড়িতে গেলে আন্টি আমাকে উপরের রুমে পাঠায় বাড়ি ঘুরে দেখতে। আম্মু আর আন্টি গল্প করছিল নিচে। আমি আস্তে আস্তে উপরের রুমের দিকে যেতে সেখানে হাসির শব্দ শুনতে পাই। সেদিকে এগিয়ে যাই, দেখি তা দেখে আমার চোখ কপালে উঠে যায়। আরামের সাথে একটা মেয়ে বসে গল্প করছে আর হাসাহাসি করছে। তা দেখে কেমন জানি আমার বুক মোচড় দিয়ে উঠলো। প্রচণ্ড কষ্ট অনুভব হলো, হয়তো হিংসায়। নিজে ভালোবাসার মানুষের সাথে এভাবে অন্য কাউকে দেখলে হিংসা হবারই কথা, যন্ত্রণা হবারই কথা। আমারও তাই হচ্ছিল। আমি সেখান থেকে চলে আসি, নিচে এসে আম্মুর সাথে বাড়িতে চলে আসি। সেদিন বাসায় এসে খুব কান্না করি। সেদিন আর নিজের রুম থেকে বের হই না। পরের দিন সকালে রেডি হয়ে ভার্সিটি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতে দেখে আরহাম কালকের সে মেয়েটার সাথে গাড়ি নিয়ে কোথাও যাচ্ছে। আমরা তাদের দুজনকে একসাথে দেখে মেজাজ খারাপ হয়ে যায়। আমি রেগে চোখ ঘুরিয়ে ফেলি, তারপর অটো ডেকে তার মধ্যে উঠে চলে যাই। সেদিন সারাদিন রাগে শরীর কাঁপে। তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসি, এসে নিজের রুমে ঘুমিয়ে যাই। সেদিন আর বারান্দায় যাই না। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যেতে দেখি প্রতিবেশী আন্টি বসে আম্মুর সাথে কথা বলছে। আমি কিচেনে গিয়ে চা আর নাস্তা নিয়ে আন্টির পাশে বসি। আন্টি আমাকে দেখে কুশল বিনিময় করে, তারপর আম্মুর দিকে তাকিয়ে বলে, জানেন ভাবি, ওই যে এমপির ছেলে আরহাম আছে না, তার বিয়ে ঠিক হয়েছে। মেয়ে নাকি তাদের আত্মীয়। আজ সকালে মেয়েকে নিয়ে গাড়ি করে কোথায় যেন যাচ্ছে। আমি শুনে স্তব্ধ হয়ে যাই। আমার হাত থেকে চিনি চামচটা পড়ে যায়। আন্টি আমার দিকে তাকিয়ে বলে, সেহের, তুমিও তো দেখছি সকালে ভার্সিটিতে যাওয়ার সময়, তাই না?
আমি মাথা নাড়ালাম, তারপর উঠে রুমের দিকে চলে যাই। আমার কিছু শোনার মতো শক্তি সাহস কিছুই ছিল না। রুমে যেয়ে দরজা বন্ধ করে দিয়ে চিৎকার করে কান্না করতে লাগলি। সেদিন মনে হয় আমার দুনিয়ায় বুঝি থমকে গেছে। যাকে 3টা বছর ধরে এসেছি তার অপেক্ষা করে এসেছি, অথচ সে 3 বছর ধরে দেশে ফিরে অন্য কাউকে বিয়ে করবে। তাহলে আমার সাথে যা করেছে তা কি ছিল? আমি কি শুধুই মোহ ছিলাম? সে কি আমাকে কখনো ভালোবাসেনি? সেদিন খুব কষ্ট হয়েছে, সারা রাত ফ্লোরে শুয়ে চিৎকার করে কান্না করেছি। সে সাথে আমার এমন কি করলো? আমার তাহলে আমাকে ইগনোর করার কারণ এটা ছিল? তার জীবন অন্য কেউ আছে, তাই তো আমাকে ইগনোর করে এসেছে। তাহলে আমাকে কেন 3 বছর অপেক্ষা করালো? সেদিন সারা রাত এসব ভেবে কান্না করে গেছি। ভোর রাতের দিকে সিদ্ধান্ত নিয়ে যে আমি তার সাথে ভাববো, তার কথা ভাববো না, নতুন করে নিজের জীবন শুরু করব। আমি রাফিন ভাইয়াকে হ্যাঁ বলবো। সে বারবার আমার কাছে প্রেম নিবেদন করেছে, আমি বারবার তাকে ফিরিয়ে দিয়েছি, শুধু আরামকে ভালোবেসে। কিন্তু যেহেতু আরামকে আমাকে ভালোবাসে না, অন্য কাউকে বিয়ে করেছে, তাহলে আমি কেন পিছিয়ে থাকবো? আমি কালই রাফিনকে আসতে বলবো আর আকত করে রেখে যেতে বলবো। সেই ভাবনায় সেই কাজ সকাল 6টায় রাফিন ভাইয়াকে তার বাড়ির মানুষ নিয়ে আসতে বলি বিয়ের জন্য। আমি বলতে সে রাজি হয়ে যায়, যেন এখনই একটা সুযোগের অপেক্ষায় ছিল সে। ব্রেকফাস্ট টেবিলে আম্মুকে সরাসরি বলি আমি রাফিনকে বিয়ে করছি। আব্বু আম্মু কিছু বলতে চাইলে তাদের বলে থামিয়ে দিই যে যদি তারা রাজি না হয় তাহলে আমি নিজের বড় ক্ষতি করে বসবো। এই হুমকিতে তারা রাফিনের সাথে আমার বিয়ের জন্য রাজি হয়ে যায়। সেদিন রাগের বসে কি করেছিলাম তার নিজেরও জানা ছিল না। বিকেলে রাফিন ভাইয়া তার পরিবার নিয়ে একদম আকতে প্রস্তুতি নিয়ে আসে। আমিও বেশ সাদামাটা ভাবে সেজে তাদের সামনে যাই। পরনে ছিল হালকা গোলাপি শাড়ি আর চুলগুলো ছিল খোপা করা। মুখে ছিল না কোনো প্রসাধনী। মনে রাগ আর কষ্ট নিয়ে রাফিনকে বিয়েটা করছিলাম। আমাকে রাফিন পাশে বসাতেই দেখি তার মুখে হাসি ফুটে ওঠে। আমি রোবটের মতো করে সব করছিলাম। রাফিনকে আমার হাতে আংটি পরাতে বলি। আমি কাঁপা কাঁপা হাতে তার দিকে এগিয়ে যাই। রাফিন আমার আঙ্গুলে আংটি পরাতে নেয়। ঠিক সেই সময় কেউ রাফিনের হাত ধরে ফেলে। সবাই সেদিকে তাকায়, আমিও গাড় ঘুরিয়ে সামনের দিকে তাকাতে বরফ হয়ে যায়, কারণ সামনে আরহাম ছিল, রেঙে সিংহর মতো হিংস্রভাবে গর্জন করছে। আমি ভয় পেয়ে বড় ডোক গিলি। তারপর সাহস জুটিয়ে শান্ত গলায় বলি আরহাম ভাইয়া, ওনার হাত ছাড়েন, আজ আমাদের আকত। আরহাম আমার কথায় রেগে আমার দিকে গাড় ঘুরিয়ে তাকায়। আমি চুপ হয়ে যাই। উনি রাফিনের গলা ধরে দাঁড় করিয়ে রেগে বলে জানে বাঁচতে চাইলে সুন্দর মতো এখান থেকে বিদায় হয়, নয়তো তোকে খুন করে দেব। আগেরবার বেঁচে গিয়েছিলি, এবার বাঁচবি না। তুই বলে দিলাম সেহের আমার বউ, আজকের পর থেকে ওর দিকে নজর দিলে মেরে ফেলবো। আমি ওনার কথা শুনে অবাক চোখে ওনার দিকে তাকিয়ে থাকি। রাফিনও ভয়ে ভয়ে তার পরিবার নিয়ে চলে যায়। তারা চলে গেলে আরহাম আম্মু দিকে তাকিয়ে চিৎকার করে বলে আঙ্কেল, আপনি আমার সাথে এমন কেন করছিলেন? আপনি 3 বছর আগে বলেছিলেন সেহের থেকে দূরে থাকতে। সেহের বিয়ের জন্য প্রাপ্ত বয়স হলে তাকে আপনি আমার হাতে তুলে দেবেন। তাহলে আপনি কি করে আপনার কথার বরখেলাপ করেন? রাফিনের হাতে তাকে তুলে দিচ্ছিলেন। আমি শুধুমাত্র সেহেরে পাওয়ার জন্য তার থেকে এই দেশ থেকে দূরে ছিলাম। 3 বছর পর নিজের দেশে এসেছে শুধু তাকে পাবার আশায়। 3টা বছর দেশে থেকে নিজের পরিবার থেকে দূরে ছিলাম শুধু তাকে পাবার জন্য। কি করে আপনি এমন কিছু করছিলেন আঙ্কেল? আব্বু শান্ত স্বরে বলে তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে অন্য কারোর সাথে, তাহলে আমরা সেহেরের অন্য কোথাও বিয়ে দিতেই পারি। আরাম রেগে বলতে লাগে আঙ্কেল, আপনাকে এসব উল্টাপাল্টা কথা কে বলেছে? আম্মু বলে কেন, পাড়ার সবাই তো জানে এই কথা। মেয়ে তো তোমাদের বাড়িতেই রয়েছে। আরামের মাথায় হাত দিয়ে শান্তভাবে বলে আন্টি আঙ্কেল, আপনাদের কোথাও ভুল হচ্ছে। সে আমার কাজিন আর আমি তাকে বোনের চোখে দেখি। ছোটবেলায় দাদি দুষ্টামি করে আমার বউ বলতো, তাই হয়তো সবাই তাই শুনে অন্য কিছু ভেবে নিয়েছে। তার কথা আমি অবাকের শেষ সীমানায় চলে যাই। আমি কি থেকে কি ভাবছিলাম। সেদিন সন্ধ্যায় কাজে ডেকে বিয়ের ব্যবস্থা করে। সবাই না করে বলে 1 সপ্তাহ পর করতে, কিন্তু উনি কারো কথা তোয়াক্কা না করে সেদিনই বিয়ে করে তার সাথে নিয়ে যায় তাদের বাড়িতে। তার বাসমতে সে আর কোনো রিস্ক নিতে রাজি না। তার পুরোটা সময়ের কোনো কথা বলি না, যা হচ্ছে চুপচাপ তা দেখে যাচ্ছিলাম, আর যা করতে বলছিল তার রোবটের মতো করে যাচ্ছিলাম। আর ভাবছিলাম আমার জন্য এই বোকামির ফল কি হতে পারে। না জানি উনি আমাকে কি শাস্তি দেয়। রাতে দরজা বন্ধ করে তিনি যখন আমার দিকে এগোতে লাগে, আমার শরীর ভয়ে নাড়া দিয়ে ওঠে। আমি চাদর শক্ত করে মুঠ করে ধরি। উনি আমার কাছে এসে আমার সামনে বসে আমার সামনে চুলগুলো কানের পিছনে গুঁজে দিতে বলে, ভেবেছিলাম আমার থেকে মুক্তি পেয়ে যাবে, কখনো তা হতে দেব না। তুমি আমার
আর তা সেই প্রথম থেকে পাগলের মতো ভালোবাসি। কি ভেবেছিলে এত সহজে অন্য কারো হতে দিব? না, তা কখনোই না। সে 5টা বছর ধরে ভালোবেসে এসেছি, দেখো কত বড় করেছি অন্য কারো হতে। কখনোই না ভালোবাসি তোমাকে, বুঝছো? আমি নাক টেনে কান্না করতে করতে বলি, তাহলে 3 বছর পর দেশে ফিরে আমাকে কেন ইগনোর করে যাচ্ছিলেন? 3 বছর কেন কোনো খোঁজ খবর নেননি? দেশে ফিরে এমন ভাব করছিলেন যেন আপনি আমাকে চিনেন না। এ কেমন ভালোবাসা আপনার? উনি আমাকে নিজের আরো কাছে টেনে এনে আমার গাড়ে নিজের থুতনি রেখে বলে, কে বলেছে 3 বছর তোমার কোনো খোঁজ নেইনি? এই 3 বছর তুমি কি করছো, কোথায় যাচ্ছ, সব খোঁজ রেখেছি। তোমার উপর আমার 24 ঘন্টা নজর ছিল। দূর থেকে কখনো তোমাকে নিজের চোখে আড়াল করিনি। তুমি বোঝো না কেন তোমাকে অন্য কারোর সাথে দেখলে সহ্য হয় না? কারণটা হলো তুমি তোমার কাছাকাছি থাকার অধিকারটুকু শুধু আমার। আর ইগনোর করার কারণ হলো আমি তোমাকে কিছুদিন ধরে বোঝাতে চেয়েছিলাম ভালোবাসার মানুষের ইগনোর করাটা কতটা কষ্টের আর যন্ত্রণাদায়ক হয়। তোমার আমার থেকে দূরে থাকাটা, আমাকে ইগনোর করাটাও আমাকেও ঠিক এতটাই কষ্ট দেয়। আর তা বোঝানোর জন্য এসব আমি আরহামকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিয়ে কামড় দিয়ে রেগে বলি, আমাকে বোঝানোর জন্য আপনি আমাকে এভাবে ইগনোর করে যাবেন? তাহলে তো আপনার ওই রাফিন কাদাটাকে বিয়ে করা দরকার ছিল আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। উনি আমার হাত টেনে নিজের উপর ফেলে বলে, আমাকে ছেড়ে যাবার কথা বললে মেরে মেরে ফেলবো, তোমাকে মেরে নিজেকেও শেষ করে দেব। আমি তার কথা চুপ হয়ে যাই, কিন্তু সেদিন সারা রাত আর তাকে নিজের কাছে আসতে দিইনি। পুরোটা রাত তার সাথে ঝগড়া করে কাটিয়ে দিই। পরের রাতের দিকে তিনি তার বুকে টেনে নেন। সেদিন 3টি বছর পর তার বুকে মাথা রেখে শান্তির ঘুম ঘুমায়। তার 1 সপ্তাহ পর পুরো রীতিনীতি মেনে আমাদের আবার বিয়ে হয়। আর বিয়ের মধ্যেই বাড়ি থেকে সবগুলো ফাংশন অ্যাটেন্ড করতে হয়েছে। ওনার একটাই কথা, আমার বউ আমার কাছে, আমার বাড়িতেই থাকবে। আজ বিয়ে 4 বছর কেটে গেল, কিন্তু 4 বছর এক রাতের জন্য ওনাকে ছাড়া বাবার বাড়িতে অন্য কোথাও থাকতে পারিনি। উনি কখনো থাকতে দেননি। বাড়ি থেকে বের হলে ঘন্টায় ঘন্টায় ফোন করে খোঁজ খবর নেয়। আর তার পাগলামো ভালোবাসা তো আছেই। একটা মেয়ের জীবন আর কি চাই, যদি তাকে পাগলের মতো ভালোবাসার জন্য এমন একজন স্বামী থাকে। হ্যাঁ, নিজেকে খুব ভাগ্যবতী মনে হয় তাকে আমার জীবনে পেয়ে। ভালোবাসি তাকে, খুব বেশি ভালোবাসি। দুনিয়ায় সবার সামনে রাগী আর বেপরোয়া হলো আমার কাছে দুনিয়ার বেস্ট হাজব্যান্ড অ্যান্ড লাভার। তার ভালোবাসাটা বেপরোয়া সবার থেকে আলাদা, কারণ সে জানে তার ভালোবাসাকে কি করে রক্ষা করতে হয়, তার নিজের ভালোবাসাকে কি করে আদায় করে নিতে হয়। সবার লাভ স্টোরি হয়, আমার ছিল লাভ হিস্ট্রি। আজ নিজের বিয়ের কথা মনে করলে হাসি আর ভাবি, সেদিন যদি উনি ঠিক সময় না আসতো তাহলে কি হতো। এখনো মাঝে মাঝে তার রাগের সম্মুখীন হয়, কিন্তু পরক্ষণে তিনি তার অসীম ভালোবাসায় ভরিয়ে দেয়। হ্যাঁ, মানে সে রাগ বেপরোয়া, কিন্তু এই বেপরোয়া আরামকে খুব ভালোবাসি। আমার দুনিয়া জুড়ে আরহাম আর আমাদের মেয়ে আবাকে নিয়ে আর সারা জীবন এদের নিয়ে থাকতে চাই, এভাবে ভালোবাসার ডোরে আবদ্ধ হয়ে।